নাহার মুচকি হাসলো। জুনায়েদ সাহেবকেও এখন ফুরফুরা দেখাচ্ছে। গতকাল ৩-৪ বার সে নাহারের হাত থেকে চা খেয়েছে। নাহারের যেন মনেই হচ্ছে না সে এই বাড়ির নতুন বউ। খুব বেশি আত্মীয় নেই, যার কারণে বেশি ঝামেলা পোহাতে হচ্ছে না। তার প্রতি সকলের ব্যবহার এমন যেন কত বছর এনাদের সাথে থাকে। নাহারকে পাশে বসতে বলল জুনায়েদ সাহেব। কোনো প্রকার দ্বিধা না করে নাহার বসলো। নাহারের মধ্যে একটা অস্বস্তি হচ্ছে। জুনায়েদ সাহেব বুঝলেন কিসের। তিনি নিজেই বললেন, তোমার যখন মন থেকে সায় দিবে তখন বাবা বলে ডেকো, কেউ জোর করছে না তোমাকে। নাহার হাসার চেষ্টা করলো। মন ভালো হলো এটা ভেবে যে সে বলার আগে বুঝে গিয়েছে। সেই সময় সিনু এসে বসলো জুনায়েদ সাহেবের সাথে। এই বাড়ির মানুষগুলোর সাথে তার বেশ ভাব জমেছে। জুনায়েদ সাহেব ব্যস্ত হয়ে পড়লেন তার সাথে গল্প করতে। তৈরি হচ্ছে নাহাররা। মনটা কেমন খচখচ করছে তার। আদৃত্যকে দেখে বারবার মুখ ভেঙাচ্ছে, কিন্তু আদৃত্য পাত্তা দিচ্ছে না। পাত্তা দিবেই বা কেন? বিয়ের পর প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছে। শ্বশুরবাড়ির শব্দটা মাথায় আসতেই মনে পড়ল রাতে নাহারের বলা কথাগুলো। আদৃত নিশ্চিত হয়ে গেছে রাতে যে গল্প তাকে শুনিয়েছিল নাহার সেটা তার নিজেরই ছিল। তাই তো আর কোনো প্রশ্ন করেনি আদৃত্য। শ্বশুরের বাপের বাড়ি, এটা হলে কেমন হয়? নিজেই হেসে ফেলল আদৃত্য। এ কেমন নাম আবিষ্কার করলো। নাহার সন্ধিয়ান দৃষ্টিতে দেখলো। ড্রেসিং টেবিলের আয়নার মধ্যে দেখলো আদৃত্য। এভাবে পাগলের মতো হাসছেন কেন? কোনো এক পাগলির প্রেমে হাউডুবু খাচ্ছি তাই। পাগলি কাকে বললেন? যাকে ভালোবাসি। হিয়ালি কথাবার্তা রাখুন তো, বলুন হাসছিলেন কেন? সবাই বিয়ের পর যায় বউয়ের বাপের বাড়ি, কিন্তু আমি তো যাচ্ছি বউয়ের বাপের বাপের বাড়ি। তাই নাম মিলাচ্ছিলাম। শ্বশুর বাড়ি না রেখে শ্বশুরের বাপের বাড়ি রাখলে কেমন হয়? নাহারের মুখ থেকে যেন কথা হারিয়ে গেল। চোখগুলো ছোট ছোট হয়ে গেছে। মুখ বাঁকালো সে। ব্যঙ্গাত্মক গলায় বলল, এ নাকি মন্ত্রী, জনগণের উপর না জানে নিজের উল্টাপাল্টা কথা দিয়ে কত অত্যাচার করে। একদম আস্তে বলা সত্ত্বেও আদৃতের কান অব্দি ঠিকই পৌঁছালো। তড়িৎ নাহারের কাছে এলো সে। এক হাতে কোমর চেপে উঁচু করে ধরল। আদৃতের আকস্মিক এমন কাজে নাহারের জান যেন বেরিয়ে যাওয়ার উপক্রম হলো। কি বললে? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো আদৃত্য। নাহারের জোরে হৃদস্পন্দনের শব্দ যেন শোনা যাচ্ছে। আদৃত্য দাঁত বের করে হাসলো। নাহারের ইচ্ছে হলো পৃথিবীতে যত গালি আছে সব একসাথে দিতে। ছাড়ুন, এভাবে কেউ হঠাৎ করে ধরে? ভয় পেয়েছো বুঝি? তা পাবো না, আপনার সাথে কেউ এরকম করলে বুঝতে পারতেন। হা হা করে হেসে উঠল আদৃত্য। নাহারের ভ্রু কুঁচকে গেল। এখানে হাসির কি বলল? হাসি থামিয়ে আদৃত্য বলল, আমাকে কে এভাবে উপরে তুলবে? অবশ্যই এভাবে জড়িয়ে ধরতে পারবে। রাগী চোখে তাকালো নাহার। দাঁতে দাঁত চেপে বলল, তার মানে আপনি চাচ্ছেন আপনাকে কেউ এভাবে জড়িয়ে ধরুক? এই 1 মিনিট, কোথাও আবার এটা আপনার পূর্ব অভিজ্ঞতা নয় তো? মানে আগেও কাউকে এভাবে ধরেছিলেন অথবা আপনাকে এভাবে ধরেছিল? হাসি হারিয়ে গেল আদৃত্যের। মুখটা কালো হয়ে গেল। নাহারের সন্ধিয়ান দৃষ্টি দেখে ইনোসেন্ট ফেস করে ফেলল। তুমি এত বড় অপবাদ দিতে পারলে বউ? ধাক্কাধাক্কি করে নিজেকে ছাড়িয়ে নিল নাহার। আদৃত্য বিছানার উপর হাত পা ছড়িয়ে চিৎপটাং হয়ে শুয়ে পড়ল। উপরের দিকে তাকিয়ে বলল, এ কাকে বিয়ে করলাম ভাই? বিয়ের 3য় দিনের মাথায় আমার চরিত্র নিয়ে কথা বলছে। এই স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? আমার কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। ড্রয়িং রুমের দিকে বারবার দেখছে হেলেনা বেগম। দুটো মানুষ বসে আছে। একের পর এক সে ফোন দিচ্ছে নাহারকে, কিন্তু রিসিভ হচ্ছেই না। এক সময় হাল ছেড়ে দিল। জুবায়ের সাহেব সোফায় একপাশে বসে আছেন। সামনে আরোহী আর জিয়ান। জুবায়ের সাহেবকে দেখেই বোঝা যাচ্ছে তিনি একটুও খুশি নন। এখন আসার কারণ কি? জিয়ান মাথা নিচু করে আছে, কোনো জবাব দিচ্ছে না। বিরক্ত হলো আরোহী। সে ছোটবেলায় একবার এসেছিল এই বাড়িতে, তাই তো চেনা চেনা লেগেছিল, কিন্তু জিয়ান কোনোদিনও আসেনি। আরোহী বলল, নামু? এই নামের এখানে কেউ থাকে না। দাদাজান, আপনি এইভাবে কথা বলছেন কেন? গতকাল আমাদের না হয় চিনতে পারেননি, এটাই তো বললেন। সেই জন্য বের করে দিয়েছিলেন, কিন্তু আজকে তো পরিচয় দিলাম। এমন কি প্রমাণ? আমাদের উপস্থিতি কি আপনাদের বিরক্ত করছে? সেটা যদি বুঝতেই পেরেছো তাহলে এখনো এখানে বসে আছো কেন? অপমানে মুখ থমথমে হয়ে গেছে জিয়ানের, কিন্তু সে কোনো প্রতিবাদ করছে না। এটা কি তাদের প্রাপ্য ছিল না? আরোহী বলল, নামুর জন্য। বললাম তো এই নামে কেউ এখানে থাকে না।
এবার যেন আশা হারিয়ে ফেলেছে আরোহী আর জিয়ান। কিন্তু প্রতিবেশীদের থেকে তারা জানতে পেরেছে এই বাড়ির এক মেয়ে 3 দিন আগেই বিয়ে হয়েছে। সামান্য আশা নিয়ে তারা এত অপমান সহ্য করেছে। জুবায়ের সাহেবের খারাপ লাগছে এমন ব্যবহার করতে, কিন্তু এই মুহূর্তে সেটা করাই প্রয়োজন বলে মনে করছেন। হেলেনা বেগম সৌজন্যতার জন্য কিছু নাস্তা তাদের সামনে দিলেন। জিয়ান আর আরোহী বড় আদরে ছিল তার কাছে, এখনো আছে, কিন্তু পরিস্থিতি আজ সবকিছু উলটপালট করে দিয়েছে। কলিং বেল বাজলে প্রায় আঁতকে উঠলেন হেলেনা বেগম। কোনো কিছুর পূর্বাভাস যেন তিনি এখনই পাচ্ছেন। পরপর 2 বার বাজলো। কাউকে দরজা খুলতে না দেখে ভ্রু কুঁচকে গেল জিয়ানের। সে উঠতে যাবে, সেই সময় হেলেনা বেগম দরজার দিকে গেল। নাহারের হঠাৎ হওয়া পরিবর্তন দেখছে আদিত্য। সোফায় গম্ভীর মুখে বসেছে নাহার, সামনে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আরোহী আর জিয়ান। আদিত্য নিজেও বিষণ্ণিত জিয়ানকে এখানে দেখে। বিজনেস এবং পারিবারিক সূত্রে একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তারা। এভাবে মুখোমুখি হয়ে দুজনেই বিষণ্ণিত হয়েছে। একই সাথে দুজনের মুখে রাগের আভা। আদিত্যর হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে দাদা শ্বশুর সামনে, তাহলে নিহাতি তাকে ভদ্রতা দেখাতে হচ্ছে। জিয়ান তো বলেই ফেললো, তুই এখানে কি করছিস? দাদাজান এখানে কি করে? আদিত্য রাগী চোখে তাকিয়ে বলল, সম্মান দিয়ে কথা বলো, আমি এই বাড়ির একমাত্র জামাই। বেশ আশ্চর্য হলো জিয়ান। চোখগুলো গিয়ে স্থির হলো নাহারের পানে, যে কিনা তার দিকেই তাকিয়ে আছে। আদিত্য তাকালো জুবায়ের সাহেবের দিকে। তিনি মাথা ঝাঁকিয়ে চুপ থাকতে বললেন। নাহার জুবায়ের সাহেবের দিকে ফিরে বলল, আমি এনাদের চিনতে পারছি না দাদাজান, যদি পরিচয় দিতেন। চিনেও যেন না চেনার ভান করলো, তা বুঝতে অসুবিধা হলো না জুবায়ের সাহেবের। কোনো রকম তৎপরতা ছাড়াই তিনি বললেন, তোমার চাচাজান এর ছেলে মেয়ে ওরা, জিয়ান আর আরোহী। থমকে গেল জিয়ান আরোহী। নাহারের দিকে তাদের সম্পূর্ণ দৃষ্টি পড়ল। দুজনের মুখ থেকে একই সাথে একটা শব্দ বেরিয়ে এলো, নামো। দেখা গেল বেশি অবাক হয়েছে আদিত্য। তার চোখগুলো বড় বড় হয়ে গেল, মস্তিষ্ক কিছুক্ষণের জন্য হ্যাং হয়ে গেল যেন। সম্পর্কে হিসাব মিলাতে বেশ বেগ পেতে হলো তার। যখনই সবটা প্রায় বুঝে গেল, তখন যেন পায়ের তলা থেকে মাটি সরে গেল। কিছুটা কেঁপে উঠল সে। তার ভাবনা যদি সত্যি হয়, নাহার শান্ত স্থির, কোনো প্রকার আবেগহীন। জিয়ান আরোহী একটু সময় নিল না, প্রায় হামলে পড়ল নাহারের উপর। দুজন একই সাথে নাহারকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল 2 পাশ থেকে, কিন্তু নাহারের কোনো প্রতিক্রিয়া নেই। 2 ভাই বোনের এমন অবস্থা যেন আজ কতগুলো বছর পর তারা হারিয়েছে যাওয়ার মূল্যবান কিছু ফিরে পেল। নামো। প্রায় কেঁদেই ফেলেছে আরোহী, কোনো মতে ছাড়িয়ে নেয় নিজেকে নাহার। জিয়ান চেপে ধরে নাহারের 2 কাঁধ। আদিত্য সেটা দেখে বসা থেকে উঠে গেলেই জুবায়ের সাহেব তাকে থামিয়ে দেয়। নামো, আমাদের নামো। এতগুলো বছর তোকে কোথাও না কোথাও খুঁজেছি, আর কোনো ভয় নেই তো নামো। এখন আর তোকে কেউ কোনো অত্যাচার করতে পারবে না। কত বড় হয়ে গিয়েছিস। সেই ভরসাযোগ্য হাত, যে হাতগুলো একসময় তাকে সব বিপদ থেকে আড়াল করত। এতক্ষণে শীতল হয়ে থাকা নাহার যেন মুহূর্তেই পরিবর্তন হলো। অজস্র অশ্রুকণা ভিড় করলো তার চোখে, গাল বেয়ে ঝরে পড়লো সেগুলো। ফুপিয়ে উঠল সে। জিয়ান পরম যত্নে তাকে বুকে আগলে নিল, ব্যস্ত হয়ে পড়ল কান্না থামাতে। আদিত্যর মনে হচ্ছে তার বুকে কেউ হাতুড় দিয়ে আঘাত করছে। এভাবে একটা ছেলের সাথে ভালোবাসার মানুষটাকে দেখে নিশ্চয়ই শান্ত থাকার কথা নয়, হোক না তার চাচাতো ভাই বোন, কিন্তু সাক্ষাৎ তো অনেকদিন পর। রাগে রক্তিম হচ্ছে আদিত্য চোখগুলো। জুবায়ের সাহেব বোধহয় সেটা বুঝতে পারলেন। তার মনেও কিছু প্রশ্ন উকি দিচ্ছে। নাহার এত সহজে সবটা মেনে নিল, তাহলে তো তারাই জিয়ান এবং আরোহীকে সাদরে গ্রহণ করতে পারত। নাহারের জন্যই তো গতকাল থেকে ছেলে মেয়ে দুটোর সাথে অস্বাভাবিক আচরণ করলো। সবকিছুর এক নিমেষেই ভুলে গেল নাহার। জুবায়ের সাহেব আদিত্যের কাঁধে হাত দিয়ে বললেন, শান্ত হও, ওদের সম্পর্কটা ছিল নিজেদের ভাই বোনের থেকেও মধুর। কোনো উল্টাপাল্টা চিন্তা মাথায় এনো না। আদিত্য কিছুটা স্বস্তি পেলেও শান্ত হতে পারল না। হাজারখানেক প্রশ্ন তার মস্তিষ্কে ভিড় করলো, কিছুতেই মেলাতে পারছে না। নামো, কাঁদিস না, শান্ত হ, নামো। সোফায় বসলো নাহারকে নিয়ে ওরা দুজনে। কিছুক্ষণের মধ্যে একদম শান্ত হয়ে গেল নাহার। প্রশ্ন করলো জিয়ানকে, তোমরা এই ঠিকানা কিভাবে পেলে? সবকিছু বলল আরোহী। নাহার শুনল। শেষে সে তাকালো হেলেনা বেগম আর জুবায়ের সাহেবের দিকে। চোখের ইশারা করতে তারা নিজেদের গম্ভীর্যর খোলস থেকে বেরিয়ে এলো। একদম স্বাভাবিকভাবে কথা বলল জিয়ান আর আরোহীর সাথে। চাচাজান চাচিমা তারা কোথায়?
লাল হয়ে গেল জিয়ানের চোখগুলো, চোখ বন্ধ করে ফেলল। জানি না। নাহার জানতো এমন উত্তরই পাবে। সে দাদা দাদিকে দেখে বুঝতে পারল তারা ভেতর থেকে একটুও খুশি নয়। অতীতকে নিজের জীবনে ফিরিয়ে নেওয়াতে তারা অসন্তুষ্ট। নজরুল শিকদার তোমার কি হয় নাহার? গম্ভীর কণ্ঠে প্রশ্নটা শুনে সকলে আজিতের দিকে তাকালো। নাহারের ঠোঁটের কোণে একটু হাসির রেখা, যা সোজা আঘাত করলো আজিতের বুকে। চারপাশ যেন ঘুরতে শুরু করলো। তার ভাবনায় কি ঠিক? শান্ত স্নিগ্ধ ঘর, ড্রিম লাইটের আলোয় দেখা যাচ্ছে ঘরের জানালার কাছে বসে আছে একজন। দৃষ্টি তার স্থির বাইরের অন্ধকার আকাশে। মনে যেমন কালো মেঘ জমে, আকাশেও যেন ঠিক একই রকম মেঘের আড়ালে চাঁদ ঢাকা পড়েছে। বিছানায় বসে নাহার দেখছে আদ্রিতকে। ভেসে এলো আদ্রিতর শীতল কণ্ঠ। তুমি আগে থেকে সব জানতে? হ্যাঁ। আবারও নীরব হলো পরিবেশ। নাহার গিয়ে আদ্রিতর সামনে বসলো, বাইরের দিকে চোখ স্থির করে বলল, গতকালের অসম্পূর্ণ গল্পটা সম্পূর্ণ করার সময় এসেছে। মাথা নাড়ল আদ্রিত। নাহার এক হাত চেপে ধরল আদ্রিতের। মেয়েটা সময়ের সাথে সাথে বাস্তবতাকে যেন মেনে নিল। এত সম্পত্তির মালিক হয়েও সে সাধারণভাবেই নিজেকে গড়ে নিল। শুরু হলো লড়াই। কিশোরী বয়সে এক ছেলের প্রেমে পাগল প্রায় হয়ে তখন তাকে প্রপোজ করলো, তখন রিজেক্ট হয়ে গেল। গুটিয়ে নিল নিজেকে। যখন সব কিছু মেনে নিয়ে সামনে এগোতে শুরু করলো, তখনই ঝড়ের মতো কারো আগমনে ভেঙে চুরে গেল সব। দেখা মিলল বাবার সাথে, সব থেকে ঘৃণিত মানুষটার সাথে। তার সাথে ছিল ছোট্ট একটা বাচ্চা ছেলে। বিধ্বস্ত রক্তাক্ত অবস্থায় ছিল তারা। সাহায্য চেয়েছিল মেয়েটির থেকে। তখনও লোকটা জানতো না মেয়েটিই তার নিজের মেয়ে। বাচ্চা ছেলেটাকে তুলে দিল মেয়েটির হাতে। চোখের সামনে কতগুলো হিংস্র মানুষের শিকার হলো লোকটা। রাজনীতি করতো কিনা তাই। আদ্রিতর কথাগুলো গলাতে আটকে গেছে, তবুও অনেক কষ্টে প্রশ্ন করলো, সিনু? যা ভেবেছেন তাই। আর শুনতে পাচ্ছে না আদ্রিত। কানে যেন কেউ লাভা ঢেলে দিচ্ছে। নিজের এত বছরের বিশ্বাস এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যাবে সেটা যেন কল্পনাও করতে পারেনি। নাহারের দিকে তাকাতেও বুক চিরে যাচ্ছে যেন। মেয়েটার ঠোঁটের কোণে যেন হাসি। কি অদ্ভুত মেয়ে। চোখ বন্ধ করলো আদ্রিত। তৎক্ষণাৎ ভেসে উঠল নাহারের সেই মুখটা, যখন জিজ্ঞেস করেছিল, নজরুল শিকদার তোমার কি হয়? তখন কতটা তিক্ত হাসি নিয়ে উচ্চারণ করেছিল, আমার জন্মদাতা। না, আর ভাবতে পারছে না। চোখের কোণে জল নিয়ে অন্ধকারের চেয়ে আছে নাহার। কষ্টগুলো বুঝি আজ একটু হলেও কমে গেছে। নিজেকে হালকা লাগছে। বিছানার উপর সাইলেন্ট করে রাখা ফোনটার আলো জ্বলে উঠল। স্ক্রিনে দীর্ঘ একটা মেসেজ, কিন্তু দুজনের কেউই দেখল না। নিজেদের ভাবনার মশগুল তারা। একজন সব সম্পর্কের হিসাব মিলাতে ব্যস্ত, তো আরেকজন নিজেকে অন্ধকারে বিলীন করতে। অন্ধকারের প্রশ্নের উত্তর খুঁজছে সে। এত সহজে সবকিছু ঠিক হয়ে গেল তার জীবনে। জুনায়েদ সাহেবের সাথে সম্পর্কের সামান্য হলেও চিত ধরেছে নাহারের। নিজেকে যেন আড়াল করে নিয়েছেন তিনি। নাহারের উপর কোনো প্রভাব পড়েনি এসবের, যেন সে জানতো এমন কিছুই হবে। খানবাড়িতে ফেরার পর থেকে আদ্রিত কেমন অনুভূতিহীন হয়ে গেছে। জিয়ান আর আরোহী এখনো আছে নাহারের বাড়িতে। আদ্রিত চলে আসায় নাহারও আসতে বাধ্য হয়েছে। সিনুকে ছাড়েনি নাহার, নিয়ে এসেছে নিজের সাথে। ছোট ছেলেটা বোনের নির্লিপ্ততায় কোনো কথা বলেনি, শুধু মাথা নাড়িয়ে সায় দিয়ে গেছে। আদ্রিতের দিকে তাকালে মনে হচ্ছিল সে যেন নিজেকে একেবারেই গুটিয়ে ফেলেছে। মাঝে মাঝে তার দৃষ্টি ছুটে যাচ্ছিল জানালার বাইরে, যেন কিছু খুঁজে পাচ্ছে সে সেখানে। নাহার ভেবেছিল আদ্রিতের সাথে একান্তে কথা বললে হয়তো কিছু পরিবর্তন আসবে। মিস্টার মাহমুদ। নাহার আসতে বলল, আপনি কি ভাবছেন? আদ্রিত কিছুক্ষণ চুপ থেকে বলল, কিছুই না। নাহার বুঝতে পেরেছিল আদ্রিতের মাঝে কি ধরনের যন্ত্রণা চলছে। সে নিজেকে আড়াল করে রাখলেও নাহার জানতো তার ভেতরের কষ্টের কথা। সে বলল, এটা কষ্টকর, কিন্তু আমাদের একসাথে থাকতে হবে। সেই মুহূর্তে সিনু এসে নাহারের কোলে বসে পড়ল। আপু, তুমি এত চিন্তিত কেন? নাহার তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি সিনু। তোমার দাদু ভাই কোথায়? জানি না, সকালের পর আর আমার সাথে খেলেনি। সিনু বলল, কিন্তু তার চোখে সামান্য উদ্বিগ্ন ছিল। ছোট করে শ্বাস ফেলল নাহার। মিস্টার মাহমুদ, চলুন আমরা একটু বাইরে হাঁটতে যাই, হতে পারে কিছুটা পরিবর্তন আসবে। নাহার প্রস্তাব দিল। আদ্রিত কিছুক্ষণ ভাবল, তারপর সায় দিল। চলো।
তারা তিনজন একসাথে বের হলো। সিনুর খুশির হাসি সবকিছু মুছে দিতে পারবে কিনা সেটাই ছিল তাদের প্রত্যাশা। তারা যখন বাড়ির বাইরে বের হলো, তাপ আর রোদ মিশে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করেছে। সিনু আনন্দের সঙ্গে হেঁটে চলল, আর নাহার ও আজিত একে অপরের পাশে হাঁটতে লাগলো। এতদিন পর বাহিরে আসা হলো। আজিত বলল, তার গলায় এক ধরনের সতেজতা। হ্যাঁ, কিছুক্ষণ অন্তত বের হয়ে দেখা দরকার। নাহার উত্তর দিল। তাদের সামনে একটি পার্ক ছিল যেখানে শিশুরা খেলছে। সিনু আনন্দে দৌড়াতে শুরু করলো। নাহার আর আজিত একটু দূরে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো। ইদানিং সিনুর মধ্যে পরিবর্তন এসেছে। আগে যেমন চুপচাপ থাকতো, এখন যেন ততটাই চঞ্চল হয়েছে। ওর হাসিতে কিছুটা শান্তি পেতে পারি। নাহার বলল, যদিও আমাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। আজিত মাথা নাড়িয়ে সায় দিল। নাহার আজিতের দিকে তাকে একটু আশ্বস্ত হলো। আপনার এতখানি পরিবর্তন আশা করিনি। হয়তো। আজিত বলল, কিন্তু আমি চাই তুমি এ নিয়ে চিন্তা না করো। আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন সিনুর হাসি। সিনু তখন একটি খেলনা নিয়ে খেলতে যাচ্ছিল, আর সে তাদের দিকে ফিরে এলো। আপু এখানে এসো। নাহার ও আজিত একে অপরের দেখে হাসলো এবং সিনুর দিকে এগিয়ে গেল। হাসি আনন্দের মাঝে তারা নিজেদের সমস্যাগুলো ভুলে গেল। কিন্তু নাহারের মনে ছিল জুনায়েদ সাহেবের সাথে সম্পর্কে যে চিট ধরেছে তা কিভাবে আগের মতো স্বাভাবিক করবে। এটা শুধু একদিনের ব্যাপার নয়। নাহার ভাবতে লাগলো, তাদের মধ্যে যতটা সম্ভব বোঝাপড়া তৈরি করতে হবে, আর আদৃত্যের সাথে সম্পর্কটাও নতুন করে গড়ে তুলতে হবে। পার্কটা বাড়ির সামনে হওয়ায় ছাদ থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল। জুনায়েদ সাহেবের ছাদে দাঁড়িয়েছিলেন। হালকা শিরশিরে বাতাস বইছে। তিনি দেখছেন নাহারের। মেয়েটা হাসছে, অথচ এখনো সব থেকে কষ্ট পাওয়ার কথা ওই মেয়েটারই। নিজেকে তিনি নাহারের সামনে কোনোভাবেই দাঁড় করাতে পারছে না। তার বোনের জন্য আজ মেয়েটার এরকম অবস্থা। নাহার তার বোনের সৎ মেয়ে। ওই ছোট্ট ছেলেটা তার বোনের নিজের ছেলে, যাকে এত বছর ধরে খোঁজা হলো, যার জন্য জেমা বেগম উদ্বিগ্ন। নজরুল সাহেব আর নেই। এইসব ভাবতেই যেন বুকের চিনচিনে ব্যথা হচ্ছে। কোন মুখে মেয়েটার সামনে দাঁড়াবে সে? এতদিন জানতো শিকদার বাড়ির বড় ছেলে নজরুল শিকদারের জন্য তার বোনের এই করুণ দশা, কিন্তু আজ যেন সব জানা কথাগুলো ফিকে হয়ে গেল। ঘৃণা আসছে নিজের বোনের প্রতি, সাথে নজরুল সাহেবের। বুকে চেপে ধরে নিচে বসে পড়ল তিনি। অসহায় যন্ত্রণা হচ্ছে, চোখগুলো ঘোলা হয়ে আসছে। নিচে বসে চুপচাপ চোখ বুজেই রইল জুনায়েদ সাহেব। চারপাশে যেন অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। বারবার তার স্মৃতিতে ভেসে আসছে জেমা বেগমের আকুতি আর নাহারের মুখ। মেয়েটার অবর্ণনীয় কষ্টের স্মৃতিচিহ্ন যেন প্রতিটি মুহূর্তে তার বুকের ভেতর গভীরভাবে গেঁথে গেছে। এতদিন যে কষ্টের কারণটা নজরুল সাহেবকে মনে করেছিলেন, আজ তা যেন ভেঙে চুরমার হয়ে গেল। এই সব কিছু আসলে তার বোনের জন্যই ঘটেছে। এই সত্য মেনে নিতে তার ভেতরে তীব্র তিক্ততা তৈরি হচ্ছিল। জিয়ান আর আরোহী জুবায়ের সাহেবকে বুঝিয়েই চলেছে নিজেদের সাথে যাওয়ার জন্য, কিন্তু তারা নিজেদের কথায় অটল। সাফ সাফ জানিয়ে দিয়েছে তারা আর ফিরবে না সেই জায়গায়। কারণ তো অজানা নয় জিয়ানের। তাদের দাদিজান সম্পত্তির লোভে কিভাবে মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করেছিল জুবায়ের সাহেব আর হেলেনা বেগমকে। সব কিছুই জানে সে, আরোহীও জানে, তবে সব নয়। জুবায়ের সাহেব কপালে হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। মুখের ভিতরে এক ধরনের হতাশা আর কষ্ট জমে আছে। কিছু বলার জন্য ঠোঁট নাড়লেন, কিন্তু শব্দগুলো যেন কোথাও আটকে গেল। জিয়ান তবু হাল ছাড়েনি, আরও একটু জোরের সাথে বলল, দাদাজান প্লিজ একবার শুধু আমাদের জন্য আসো। আমাদের ঘরে থাকতে হবে না, মেহমানদের মতোই থাকবেন, কিন্তু আসুন তো। জুবায়ের সাহেবের মাথা নাড়লেন, কিন্তু তার চোখে স্পষ্ট না বলার সংকেত। তিনি নিঃশব্দে জানিয়ে দিলেন, ওখানে আমায় ফেরার মতো আর কিছু নেই জিয়ান। যেখানে নিজের মানুষগুলোর কাছ থেকে অপমান পেয়েছি সেখানে ফিরতে চাই না। আরোহী তখন তাদের দাদিমা হেলেনা বেগমের দিকে তাকালো। সেই শান্ত স্বভাবের নারীটিও যেন দৃঢ়কল্পিত। চোখ দুটো সামান্য ভারী হয়ে উঠল। তিনি শক্ত হয়ে বললেন, তোমরা আমাদের বোঝার চেষ্টা করো। আমাদের জন্য কিছু জায়গা ছেড়ে দিতে হয় জীবন থেকে। যেটা হারিয়েছে সেটা আর ফেরানো সম্ভব নয়। জিয়ান একটু হতাশ হয়ে পড়ল। এতগুলো বছর পেরিয়ে গেছে, তবুও কষ্টের স্মৃতিগুলো যেন এখনো জীবন্ত। আরোহী যেন হাল ছাড়তে নারাজ। সে কিছুক্ষণ চুপ থেকে হেলেনা বেগমের হাতটা ধরে বলল,
দাদিমা, আপনাদের ভুল বোঝাবুঝির জন্য কেন আমরা সেই সম্পর্কের সুখ থেকে বঞ্চিত হব? দাদিজান হয়তো তখন ভুল করেছিলেন, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। এখন তো আপনারা আমার পরিবার, আমাদের কাছ থেকে দূরে থাকবেন কেন? জুবায়ের সাহেব ওই প্রথম আরোহীর দিকে তাকালেন। তার মুখের কোণায় হালকা একটা মুচকি হাসি ফুটল। তিনি বুঝতে পারলেন তারা তাদের ভালোবাসায় জড়াতে চাইছে, ভেঙে পড়া পরিবারটাকে আবার এক করতে চাইছে, কিন্তু তিনি এখনও নিজেকে ওদের কাছে আরও বেশি দূরে সরিয়ে রাখতে চাইছেন। আর হে জিহান, আমরা সুখে আছি, কাছে থাকলেই সব মুশকিলের সমাধান হয় না। কণ্ঠস্বরে অনুতাপের ছোঁয়া ছিল। যা হারিয়েছে তা ফেরানো অসম্ভব। তোমাদের দাদিমা সেই পুরনো কষ্টগুলো মুছে ফেলতে পারবে না। আমাদের ভালোবাসা, সেটাই আমাদের জন্য অনেক। আরোহী আর জিয়ান একে অপরের দিকে তাকালো, যেন নিজেদের ভেতর কিছু বোঝাবুঝির ইঙ্গিত হলো। তারা একযোগে বলল,